Welcome to Sports Live, presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। ভারত বাংলাদেশ ডার্বিকে ঘিরে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে দুই দল। হামজা সমিতদের মতো ফুটবলাররা লাল সবুজদের ডেরায় থাকলেও জয়ের লক্ষ্যে মাঠে নামার কথা জানান ভারত কোচ খালিদ জামিল। এই ম্যাচেও হামজা চৌধুরী বড় ভূমিকা রাখবে বলে মত অধিনায়ক জামাল ভুঁইয়ার। জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার রাত 8টায় এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে টিম ইন্ডিয়ার এবারের মিশন বাংলাদেশ। প্রতিপক্ষের চেয়ে নিরাপত্তা ইস্যুতেই যেন বেশি মনোযোগী তারা। মাইনাস ডেতে ফ্লাড লাইটের নিচে অনুশীলন না করে কাকডাকা ভোরে জাতীয় স্টেডিয়ামে হাজির পুরো দল। যদিও নিরাপত্তার বিষয়ে সন্তুষ্টির কথা জানান ভারতের হেড কোচ খালিদ জামিল। সফরকারী দলটির এবারের বড় চমকের নাম রায়ান উইলিয়ামস। অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত এই ফুটবলার জাতীয় দলের জার্সিতে অভিষেক হওয়া নিয়ে রয়েছে শঙ্কা। কেননা ফুটবল অস্ট্রেলিয়ার অনাপত্তিপত্র এখনও বুঝে পায়নি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। পরের প্রক্রিয়ায় ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির বৈঠকে অনুমোদনের অপেক্ষা। বিষয়টি সময় সাপেক্ষ হলেও শঙ্কার দোলাচালেই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান ভারত কোচ। রায়ান খুব ভালো মানের ফুটবলার, তাকে পাওয়া গেলে অবশ্যই দলের জন্য খুব ভালো হবে। আমরা এখনই আশা ছাড়তে চাই না, তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চাই। দুই দলই এশিয়া কাপের মূল মঞ্চের লড়াই থেকে ছিটকে গেছে অনেক আগেই। তবে ম্যাচটা যখন ভারত বাংলাদেশ ডার্বি, তখন ভালো প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়ে রেখেছে উভয় দল। ইন্ডিয়ার সাথে একটা স্পেশাল রিলেশনশিপ, হেট অ্যান্ড লাভ না, যেটা আমরা বলি, বিকজ এটা ইটস আ ইমোশনাল গেম, ইটস আ ইমোশনাল ম্যাচ and it's a big voltage match. If we can end this year with a win, I think it will be positive not only for us but also for the fans and you guys. Bangladesh have a good players. বাংলাদেশ বেশ ভালো দল, হামজা সমিতদের মতো ফুটবলার আছে তাদের। তবে আমরা নির্দিষ্ট কোনো ফুটবলারকে ধরে খেলবো না, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো। And get a positive result. শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচের দৃশ্যপট প্রতিনিয়তই পাল্টে দিচ্ছে বাংলাদেশ। যদিও বিষয়টিকে কোনোভাবেই ভালো দিক বলছেন না কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। এটি সত্যি দুর্ভাগ্যজনক। শেষ মুহূর্তের ছোট্ট ভুলগুলো ম্যাচের ব্যবধান গড়ে দিচ্ছে। সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে। এই ম্যাচেও জয়ের উদ্দেশ্যে মাঠে নামবো আমরা। ভারতের বিপক্ষে শুরুর একাদশেই খেলতে চান জামাল ভুঁইয়া। প্রায় 2 যুগের অপেক্ষার অবসান জয় দিয়ে উপহার দিতে চান লাল সবুজের কোটি সমর্থকদের। ভারত বাংলাদেশ ম্যাচ মানেই যেন বাড়তি উন্মাদনা, আর সেই উন্মাদনা আরও একটি উপলক্ষ তৈরি হতে 18 নভেম্বর প্রস্তুত জাতীয় স্টেডিয়াম। এখন দেখার বিষয় এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে এই ম্যাচে শেষ হাসিটা হাসে কে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, জাতীয় স্টেডিয়াম, ঢাকা। এদিকে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করছে বাংলাদেশ দল। সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদি নাইম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাইম, আগামীকালকের ম্যাচ ঘিরে নিরাপত্তা কেমন দেখছেন সেখানকার? গেট কখন খুলবে এবং টিকিটের কোনো আপডেট আছে কিনা বিস্তারিত জানাবেন। সঞ্জনা, ঠিক এই মুহূর্তে আমি জাতীয় স্টেডিয়ামের ভিআইপি গেটে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে ভিতরে এখন অনুশীলন চলছে। ঠিক এই পাশে যদি আমি একটু ক্যামেরা নিই, সেখানে দেখতে পাবো যে আসলে মানুষের কত পরিমাণ ভিড়। আপনি দেখতে পাচ্ছেন যে ভেতরে অনুশীলন করছে হামজা সুমিতরা। এটা এই বছরের শেষ অনুশীলন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। হামজাকে একটু দেখতে, হামজার একটা ছবি নিতে, কিংবা সৌমিতকে একটু দেখতে অসংখ্য মানুষ কিন্তু আসলে সারা বাংলাদেশ থেকে কিন্তু এখানে এসেছে। এই যে ফুটবলের প্রতি তাদের ভালোবাসা, এটার প্রতিদান কিন্তু আগামীকাল ভারতের সঙ্গে বাংলাদেশ ম্যাচে জয় দিয়ে কিন্তু সেটা পেতে চায়। আপনি জানতে চাচ্ছিলেন আসলে নিরাপত্তা কীরকম? নিরাপত্তা নেপাল ম্যাচে যা ছিল তার চেয়ে কয়েক গুণ বেশি থাকবে। পুরো এরিয়াটাকে আসলে সেনাবাহিনী ঘিরে রাখবে। এবং আপনাকে জানাতে চাই যে টিকিট কিন্তু অলরেডি 4 মিনিটে সোল্ড আউট হয়ে গেছিলো এবং টিকিটের জন্য কিন্তু হাহাকার চলছে। একটা টিকিট আসলে এখন সোনার হরিণ। বহু মানুষ আছে যারা হয়তো খেলা দেখতে পারবে না, কিন্তু এই ক্রাউড যে সাউন্ড বাড়ি থেকে আসে সেটা শোনার জন্য কিন্তু অনেক মানুষ কালকে স্টেডিয়ামের চারপাশে থাকবে এবং ফ্যান জোন করে দেওয়া হবে। অনেক বিগ স্ক্রিন থাকবে সারা দেশে, নিশ্চয়ই দর্শকরা খেলাটা দেখতে পারবে। এবং শুধুমাত্র খেলা না, কিন্তু কালকে কিন্তু আসলে নানা আয়োজন থাকছে। আপনি বলছিলেন যে কয়টা বাজে গেট খুলবে। গেট কিন্তু
এখন পর্যন্ত শুনতে পেলাম যতটুকু যে 4টার মধ্যেই কিন্তু গেট খুলে যাবে এবং 7টা বাজে ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ ম্যাচ শুরুর 1 ঘন্টা আগে কিন্তু গেট বন্ধ হয়ে যাবে। সুতরাং যারা দর্শকরা আসবেন তারা খুব সুশৃঙ্খলভাবে যেভাবে নেপাল ম্যাচে এসেছিলেন সেভাবে আসবেন এবং কোনো প্রকার লাঠি কিংবা কোনো বস্তু যেগুলো আসলে ছুঁড়ে মারা যায় এই ধরনের কোনো কিছু কিন্তু আসলে নিয়ে আসা যাবে না। সেই সঙ্গে আপনাকে জানিয়ে দিতে যাচ্ছি একটু ট্রেনিং সেশন নিয়ে। বাংলাদেশের ট্রেনিং ছিল আজকে 6:30 থেকে 7:30 পর্যন্ত তার ট্রেনিং করেছে এবং সেখানে কিন্তু হামজাকে আমরা দেখেছি সে আসলে যেন গোল পেতে পারে। লাস্ট ম্যাচে সে দুইটা গোল দুর্দান্ত করেছে। সে জায়গা থেকে কোচের কিন্তু পরিকল্পনা আছে যে হামজা একটু অ্যাটাকিং কিংবা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তাকে খেলানো যায় কিনা। এবং আপনারা জানেন যে গোল পোস্টের নিচে মিতুল মারমাই থাকছে, সমিত সোম এখন পর্যন্ত যেটা জানি যে প্রথমার্ধ থেকেই খেলবে। জামাল ভুঁইয়া হয়তো ফার্স্ট হাফে তাকে আমরা নাও দেখতে পারি। তো ইন্ডিয়া টিম আজকে কিছুটা কৌশলী অনুশীলন করেছে। তারা কিন্তু আসলে সকালবেলা এসেছে এবং তারা কিন্তু আসলে কোনো বল নিয়ে তেমন কোনো টেকনিক মাঠে অ্যাপ্লাই করেনি কোচ খালিদ জামিল। তিনি কিন্তু আসলে যেটা করেছেন যে ওয়ার্ম আপ যে সেশনটা সেটা কিন্তু সেরেছেন, অর্থাৎ তারা কিছুটা চিলমুড়ি থাকতেছে। এবং সবচেয়ে বড় সাসপেন্স থাকছে এই ম্যাচে রায়ান উইলিয়ামস খেলবে কি খেলবে না সে বিষয়টা নিয়ে। রায়ান উইলিয়ামসের জন্য শেষ পর্যন্ত আসলে ভারত দল অপেক্ষা করবে, সেটা আজ মধ্যরাত পর্যন্ত হতে পারে। তবে আরেকটা সূত্র মারফত শুনতে পারছি যে তার সব কিছু মোটামুটি রেডি। ম্যাচ শেষে 3 ঘন্টা আগ পর্যন্ত যদি ক্লিয়ারেন্সটা পেয়ে যায় তাহলে হয়তো রায়ান উইলিয়ামসকে মাঠে দেখাও যেতে পারে। তো সেই জায়গা থেকে বাংলাদেশ দল কাগজে কলমে নিঃসন্দেহে অনেক বেশি শক্তিশালী। একটা বিগ ম্যাচ, বছরের শেষ ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশ জিতবে এবং ভারতের সঙ্গে যে আমরা 22 বছর ধরে জিততে পারি না সেই একদমই তাই। নাইম, আপনাকে অনেক ধন্যবাদ এত ইনফরমেশন আমাদেরকে দেওয়ার জন্য। নিশ্চয়ই কালকের ম্যাচে আসলে হাড্ডাহাড্ডি একটা লড়াই আমরা দেখতে পাবো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এদিকে ভারতের হাই প্রেস ফুটবল বড় চিন্তার কারণ হতে পারে বাংলাদেশের জন্য। সবশেষ এই ট্যাকটিক্সে খেলে ভুটানকে 6-1 গোলে উড়িয়ে দেয় তারা। ভারতের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর যা বড় অস্ত্র হিসেবে কাজ করেছে খালিদ জামিলের। তাই ডিফেন্সের পাশাপাশি মিডফিল্ডেও বড় পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে বাংলাদেশকে। ধুঁকতে থাকা ভারতের আশার আলো হয়ে যেন এসেছিলেন কোচ খালিদ জামিল। দায়িত্ব গ্রহণের আগে যে দলটি কিনা 16 ম্যাচে দেখেছিল একটি জয়ের মুখ, সেই দলই তার অধীনে সবশেষ 7 ম্যাচে জয়ের হাসি এসেছে 3টিতে। জামিল ম্যাজিকে ধীরে ধীরে পরের ধাপে যাওয়ার জন্য তৈরি হচ্ছে টিম ইন্ডিয়া। দলের প্রতি আত্মবিশ্বাস কিংবা তরুণদের উপর আস্থা রাখা আলাদা করেছে তাকে। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে জাতীয় স্টেডিয়ামে শিষ্যদের শেষবারের মতো ঝালিয়ে নেন খালিদ জামিল। মাঠ ছোট করে হাই প্রেস ফুটবলে বাড়তি নজর ভারত কোচের। সচরাচর 4-2-3-1 ফরমেশনে খেলালেও দলের প্রয়োজনে মুহূর্তেই 4-4-2 ফরমেশনে নিয়ে আসেন দলকে। সবশেষ ভুটান ম্যাচে এই সফলতা ভালোভাবে পেয়েছিল ভারত। পুরো 90 মিনিটে 23 ফুটবলারকে বাজিয়ে দেখেছিলেন খালিদ জামিল। পুরো ম্যাচ 3 ভাগে খেলে 6-1 ব্যবধানের বড় জয় নিশ্চিত করে ভারত। হাই ডিফেন্সিভ লাইন ঠিক রেখে রক্ষণ দুর্গ ভাঙার এই ট্যাকটিক্সের নাম হাই প্রেস ফুটবল। প্রতিপক্ষের ছোট একটি ভুল মুহূর্তে আক্রমণে উঠে হিসেব পাল্টে দেওয়ার এই পরিকল্পনাই বড় অস্ত্র হয়ে দাঁড়াচ্ছে ভারত কোচের। যদিও কৃতিত্বের পুরোটাই শিষ্যদের দিলেন খালিদ জামিল। সবাই খুব পরিশ্রম করছে, সেরাটা দেওয়ার জন্য মাঠে সর্বোচ্চটুকু দিচ্ছে তারা। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরো ভালো কিছু আশা করছি তাদের থেকে। সাম্প্রতিক সময়ে টিম ইন্ডিয়ার হাই প্রেসিং ফুটবল আলোচনার কেন্দ্রবিন্দুতে, যা সবশেষ প্রমাণ তারা রেখেছে ভুটানের বিপক্ষে 6-1 গোলে ম্যাচ জিতে। এখন দেখার বিষয় বাংলাদেশ তাদের এই হাই প্রেসিং ফুটবল কিভাবে রুখতে পারে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, জাতীয় স্টেডিয়াম, ঢাকা। এবারে যেতে চাই ফুটবলের ক্রিকেটের খবরে। আইরিশদের বিপক্ষে ঢাকা টেস্টের প্রস্তুতি শুরু করলো বাংলাদেশ। 2 দলের লড়াই ছাপিয়ে পাত প্রদীপের আলোটা কেড়ে নিয়েছেন মুশফিকুর রহিম। 100তম টেস্ট খেলতে নামার আগে বরাবরের মতোই প্রস্তুতিতে কোনো কমতি রাখেনি দেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান। সোমবার সকালে মিরপুরে অনুশীলন করেছে আয়ারল্যান্ডও। আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের আগে সোমবার প্রথম শেরে বাংলায় অনুশীলন করল বাংলাদেশ দল।
তবে সবার ভিড়ে মুশফিকুর রহিমকেই যেন খুঁজছিল সব গণমাধ্যম কর্মীর ক্যামেরার লেন্স। কারণটা সবার জানা, বাংলাদেশের ক্রিকেটের অনেক প্রথমের কারিগর মুশফিকুর রহিম। আরও একটি নতুন কীর্তির সামনে বাংলাদেশের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরিয়ান। প্রথম বাংলাদেশি হিসেবে 100তম টেস্ট খেলতে নামা মুশি সবসময়ের মতোই সম্ভাব্য সেরা প্রস্তুতি নিয়েছেন সোমবারও। জিম, ওয়ার্ম আপ, ফিল্ডিং, ব্যাটিং সবখানেই মুশির নিবেদন আর পরিশ্রম দৃষ্টান্ত হয়ে থাকে। সিলেট টেস্টে এক ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়ে সেরাটা দিতে পারেননি এই অভিজ্ঞ। 100 টেস্টটা নিশ্চিতভাবেই স্মরণীয় করে রাখতে চাইবেন মুশফিক। ম্যাচের সেঞ্চুরিতে ব্যাট হাতে মুশফিক শতক হাঁকাবেন এমন স্বপ্নে বিভোর MR15 ভক্তরা। সিলেট টেস্টে ব্যাটে বলে দাপট দেখিয়ে ইনিংস ব্যবধানে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে 3 বিভাগের মধ্যে বাংলাদেশ সবচেয়ে খারাপ করেছে ফিল্ডিংয়ে, বিশেষ করে স্লিপ ক্যাচিং ছিল খুবই দৃষ্টিকটু। মিরপুর টেস্টে তাই এই বিভাগে উন্নতি করতে মরিয়া দল। সোমবারের সেশনে বিশেষ গুরুত্ব পেয়েছে এই ক্যাচিং। সোমবার সকালে মিরপুরে অনুশীলন করেছে আয়ারল্যান্ডও। সিলেটে জয়ের ঘোষণা দিয়ে বড় হারে লজ্জা পাওয়া দলটি নিশ্চিতভাবে ঘুরে দাঁড়াতে চায় ঢাকাতে। তবে প্রতিপক্ষ বাংলাদেশের পাশাপাশি মিরপুরের উইকেট বাড়তি চ্যালেঞ্জ জানাবে আইরিশদের। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। নাফিস ইকবাল সেই দুজন ক্রিকেটারের একজন যারা মুশফিকের অভিষেক টেস্টে ড্রেসিং রুমে ছিলেন আর 100তম টেস্টেও থাকবেন। জাতীয় দলের ম্যানেজার হওয়ায় মুশির পরিশ্রম খুব কাছ থেকে দেখেন নাফিস। এমনকি সব সিরিজে মুশফিকের জন্য আলাদা একটা ট্রান্সপোর্ট ব্যবস্থাও রাখতে হয় টিম ম্যানেজারকে। সাদা পোশাকের 2 দশকের ক্যারিয়ার, সাদার ওই শুভ্রতায় মুশফিকুর রহিম দাগও তেমন একটা লাঘতে দেননি। বিনিময়ে মুশফিক বাংলাদেশ ক্রিকেটেরই ইতিহাস প্রথম বাংলাদেশি হিসেবে 100 টেস্টের অপেক্ষায়। একাডেমিক লাইফে PhD করতে চাওয়া মুশফিককে নিয়ে চাইলে করে ফেলা যাবে আস্ত একটা রিসার্চ। শুধু ক্রিকেটার হিসেবেই নন, একদম ছোট থেকে ব্যক্তি মুশিও সবার জন্য অনুকরণীয়, বড় হতে চাওয়া যে কারো জন্যই ডিপেন্ডেবল। 2004-এর ওয়ার্ল্ড কাপের পর একটা ট্যুর ছিল ঠিক ইমিডিয়েটলি ইংল্যান্ডে। ওই সময় আমাদের রিচার্ড ম্যাকিন্স ছিল কোচ, ওয়াজ ভেরি স্ট্রিক্ট। আর আমাদের কালচারটা চেঞ্জ করতেছিল তখন, খাবার দাবার কালচার, যেন প্রপার ফুড ইনটেক করি, টাইমলি ইনটেক করি। তো ওই সময় একটা সেশন ছিল যে মানে অনেস্টির একটা সেশন। তো ওই সময় মনে করেন যে সবাইকে প্রশ্ন করা হয়েছিল যে কে লুকাচুরা হলেও খাওয়া, উল্টাপাল্টা খাওয়া খেয়েছে। মানে মনে করেন যে ওই সময় কিন্তু ব্যাক দোজ ডেজ KFC বলেন এই বাংলাদেশে ছিল না, ওইগুলার ফ্যাসিনেশনটা ছিল অনেক। তো অনেক সময় খাওয়ার ইচ্ছা থাকতো, আমরা 2-1 খেয়ে নিয়েছিলাম। তো ওই সেশনের মধ্যে কিন্তু ধরা খেয়ে গেছিলাম মুশফিকের কারণে, কারণ ওই পুরো গ্রুপের মধ্যে একমাত্র মুশফিকই ছিল যে এটা কোনোদিন টাচ করে না। নাফিস ইকবাল সেই দুজন ক্রিকেটারের একজন যারা মুশফিকের অভিষেক টেস্টে ড্রেসিং রুমে ছিলেন আর 100তম টেস্টেও থাকবেন। জাতীয় দলের ম্যানেজার হওয়ায় মুশির পরিশ্রম খুব কাছ থেকে দেখেন নাফিস। এমনকি সব সিরিজে মুশফিকের জন্য আলাদা একটা ট্রান্সপোর্ট ব্যবস্থাও রাখতে হয় টিম ম্যানেজারকে। সবচেয়ে মজার ব্যাপার হলো ওর সাথে আমার সম্পর্কটা একটু অন্যরকম, এবং যখনই মনে করেন টেস্ট সিরিজ আসে তো আমার মোবাইলে একটা মেসেজ আসে, ওয়েলকাম টু হেল। মানে ওর মিনিং হলো যে সে আমাকে এখন জ্বালাবে না। দেখেন, আমি সবসময় এটাকে খুব এনজয় করি এবং ইচ অ্যান্ড এভরি প্লেয়ার্সের চেষ্টা করি যে তাদের প্রিপারেশনটা যেন ঠিক থাকে, এটাই আমার কাজ। তো ওর প্র্যাকটিস করার যে ধাঁচটা, আপনি ভালো খেললেও এমন না যে সে খুব কমপ্লেসেন্ট হয়ে যেত, তার কিন্তু পরের দিন সকালে সে আগে যেত, সবার আগে সে মাঠে যেত। তার জন্য একটা আর্লি বাস রাখা হয়, তার সাথে আরও ম্যানেজমেন্ট যায় বা ওর দেখা দেখি আরও অনেক প্লেয়াররা যায় যাদের প্রিপারেশন লাগে। মুশফিকুর রহিম একটা ইতিহাস, সকল তরুণ ক্রিকেটারকে এই ইতিহাস ধারণ করার পরামর্শ বাংলাদেশের সাবেক এই ক্রিকেটারের। ওর ফিটনেস তো এখনো খুব ভালো, টিমের মধ্যেও যদি আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। NSCতে চিঠি দেওয়ার বিষয়টি জানেন না নারী ক্রিকেটার রিয়া আক্তার শিখা। জাল শোয়ের বিষয়েও যমুনা টিভিকে নিশ্চিত করেন শিখা। এদিকে বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবের মনিরুজ্জামানের বিরুদ্ধে এই চিঠি দেওয়ার গুঞ্জন শোনা গেলেও অস্বীকার করেছেন তিনি। তবে নাজমুল আবেদিন ফাহিমের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে সত্যতার ইঙ্গিত দিয়ে আঙুল তোলেন মনিরুজ্জামান। নারী ক্রিকেট নিয়ে টালমাটাল দেশের ক্রিকেট আঙ্গন, পাল্টাপাল্টি অভিযোগ আর নানা ইস্যুতে এখন শিরোনামে জ্যোতি জাহানারারা।
যার মাঝে একটি অভিযোগ উঠেছে বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে নিয়েও। নারী ক্রিকেট দলে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসিতে চিঠি দেয়া হয় ক্রিকেটার রিয়া আক্তার শেখার নামে। সেই চিঠি গণমাধ্যমে এলে নাজমুল আবেদিন ফাহিমকে নিয়ে শুরু হয় আলোচনা। যদিও যমুনা টিভিকে শিখা জানিয়েছেন এমন কোনো চিঠি তিনি দেননি, ওই চিঠিতে থাকা স্বাক্ষরও জাল, এমনকি কে দিয়েছে সেটিও জানেন না এই নারী ক্রিকেটার। যে বা যারা বা কে এই চিঠিটা প্রদান করছে এই বিষয়ে আমি আসলে কিছুই জানি না। এটা সম্পূর্ণ ফেক এবং আমার নাম এবং স্বাক্ষর ব্যবহার করে এটা করা হয়েছে। আমি এরকম কোনো চিঠি দেই নাই। এদিকে এই ইস্যুতে ফেসবুক পোস্টও দিয়েছেন শিখা। চিঠিতে থাকা কোনো তথ্য না জানার পাশাপাশি জাল শোয়ের বিষয়টিও পরিষ্কার করেন দিনাজপুর থেকে আসা এই ক্রিকেটার। গুঞ্জন আছে শিখার নামে সেই চিঠিটি এনএসসিতে জমা দেন বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক AR মনিরুজ্জামান। যদিও যোগাযোগ করা হলে বিষয়টি অস্বীকার করেন তিনি। এ বিষয়ে জানা নেই বললেও চিঠিতে থাকা অভিযোগের সত্যতার ইঙ্গিত দিয়ে নাজমুল আবেদিন ফাহিমের দিকে আঙ্গুল তোলেন মনিরুজ্জামান। না না না, আপনি জানেন না এই বিষয়ে, তাই তো? না, যা ঘটে তা তো ঘটে। আপনি জন্ম নিবন্ধন দিয়ে তো আপনি যাচাই বাছাই করতে পারবেন না। আপনার স্বাস্থ্য পরীক্ষা, ভ্রমণ এবং ডেন্টাল টেস্ট করলে দেখবেন প্রত্যেকটা মেয়ে 24 বছর, 20 বছর, 25 বছর, কি আরোর উপরে। এর আগে শনিবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় 8 সেপ্টেম্বর অনূর্ধ্ব 19 নারী ক্রিকেট দলের নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এনএসসিতে রিয়া আক্তারের স্বাক্ষরিত চিঠি দেয়া হয়। সেই চিঠির প্রেক্ষিতে নির্বাচন প্রক্রিয়া ও নারী ক্রিকেট সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিসিবির ব্যাখ্যা জানতে চায় এনএসসি। তবে প্রতি উত্তরে জানানো হয় অনূর্ধ্ব 19 নারী ক্রিকেট দলের নির্বাচন প্রক্রিয়ায় কোনো অনিয়মই পায়নি বিসিবি। তাহলে এখন প্রশ্ন, সেই চিঠি কে দিয়েছে, কেনই বা দিয়েছে? নিশ্চয়ই সেই উত্তরটা খুঁজবে এনএসসি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। এবারে সময় হলো একটি স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে কানেক্টেড। এবারে থাকছে ইসলামিক সলিডারিটি গেমসের খবর। সম্ভাবনা জাগিয়েও পদক পাওয়া হলো না হাই জাম্পার ঋতু আক্তারের। 1.72 মিটার উচ্চতা লাফিয়ে হয়েছেন পঞ্চম। এই আত্মবিশ্বাস সঙ্গী করে ভালো করতে চান আসন্ন আন্তর্জাতিক আসরগুলোতে। সব মিলিয়ে আসরের 11তম দিনে পদক শূন্য কাটল বাংলাদেশের। সৌদি আরবের রিয়াদ থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুজরিবিন তারেক। ইসলামিক সলিডারিটি গেমসের 11তম দিনের খেলা চলছে, আর এই দিনে বাংলাদেশের একমাত্র পার্টিসিপেন্ট ছিলেন হাই জাম্পে ঋতু আক্তার। তিনি আছেন আমার সাথে। ঋতু, খুব ভালো একটা সুযোগ ছিল ব্রোঞ্জ জয়ের, যদিও আপনি আপনার বেস্ট পারফরমেন্স করেছেন, শেষ পর্যন্ত হয়নি। আক্ষেপটা কি মনের মধ্যে রয়ে গেল যে আর একটু সুযোগ পেলে হয়তো পদকটা চলেও আসতে পারতো? হ্যাঁ, আসলে আক্ষেপ অবশ্যই আছে আমার ভিতরে। 24 সালে আমার বেস্ট জাম্প, রেকর্ড জাম্প 1.76 মিটার। তো এই বছরের সিজন বেস্ট জাম্প আমি করেছি 1.72 মিটার। তো এই দিক দিয়ে আমি একটু খুশি হয়েছি। কিন্তু আসলে মেডেল পাওয়াটা এটা অনেক বড় একটা গেম। আসলে মেডেল পাওয়াটা এটা একটা স্বপ্নের মতো, যদিও বা এখনও আমি তাদের মতো করে তৈরি হতে পারিনি। ইনশাল্লাহ আমি সামনের দিনগুলো অনেক চেষ্টা করব ভালোভাবে তৈরি হওয়ার। ঋতু, একটা বিষয় একটু জানতে চাই। আমি দেখেছি এখানে যারা আপনার প্রতিযোগী যারা ছিলেন তারা হাইটে সবাই কম বেশি আপনার চেয়ে একটু কম। আপনার হাইট কত একটু জানতে পারি? আমার হাইট 5.11। এই হাইট কি আপনাকে হাই জাম্পে কোনো বাড়তি সুবিধা দিয়েছে? হ্যাঁ, অবশ্যই হাই জাম্পার যারা হয় তারা হাইটেরই হয়, তাদের অনেক হাইট হয়। আমার থেকেও 3 জন ছিল হাইটে কম, আর 3 জন আমার মতোই ছিল। তো আসলে তাদের ফ্যাসিলিটিস, তাদের ট্রেনিং, তাদের কোচ, তাদের আদার্স সব সাইডগুলো অনেক ভালো আমাদের বাংলাদেশের থেকে। ইনশাল্লাহ আমিও আশা করি বাংলাদেশ আমাকেও অনেক ভালো ফ্যাসিলিটিস দিবে, আমিও তাদের সাথে ইনশাল্লাহ একদিন মেডেল নিয়ে লড়াই করবো। আমরাও বিশ্বাস করি আজকে লড়াইয়ের মাধ্যমে আপনি আত্মবিশ্বাসটা আপনার সঙ্গী হয়েছে। সামনে অনেকগুলো গেমস আছে, সেখানে নিশ্চয়ই আপনি এই আত্মবিশ্বাসটা কাজে লাগাবেন। অবশ্যই আমি অনেক চেষ্টা করব, ইভেন আমার বাংলাদেশ টিমও আমাকে চেষ্টা করবে ভালো কিছু করানোর। ইনশাল্লাহ আমি সবার কাছে আশাবাদী। দর্শক, ঋতু আক্তার তিনি হাই জাম্পে বাংলাদেশের হয়ে লড়েছিলেন, যদিও পদক জেতেনি, কিন্তু তার পারফরমেন্স কিন্তু সন্তুষ্ট করেছে। ভালো সুযোগ সুবিধা পেলে তিনিই হয়তো একদিন এই হাই জাম্পে বাংলাদেশকে পদক এনে দিতে পারবেন। মুজরিবিন তারেক, যমুনা স্পোর্টস, রিয়াদ, সৌদি আরব।
আসন্ন আইপিএলে নতুন কোচের নাম প্রকাশ করেছে রাজস্থান রয়্যালস। দলটির ডিরেক্টর অফ ক্রিকেট ও সাবেক কোচ কুমার সাঙ্গাকারাকেই ফেরানো হয়েছে নতুন কোচের দায়িত্বে। রাজস্থান রয়্যালসের প্রত্যাশা পূরণ করতে পারেননি রাহুল দ্রাবিড়। তার অধীনে গত আইপিএল তারা শেষ করে নবম স্থানে থেকে। এরপর আগস্টে দ্রাবিড়ের সাথে সম্পর্ক ছিন্ন হয় ফ্র্যাঞ্চাইজিটির। এবার নতুন কোচ নিয়ে মাঠে নামছে দলটি। দায়িত্ব দেওয়া হয়েছে কুমার সাঙ্গাকারার কাঁধে। 2021 সাল থেকে ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অফ ক্রিকেট সাঙ্গাকারা একই সময়ে 2024 সাল পর্যন্ত প্রধান কোচও ছিলেন শ্রীলঙ্কার এই ব্যাটিং গ্রেট। সাঙ্গাকারার কোচিংয়ে 2022 সালে ফাইনাল খেলেছিল রাজস্থান, পরে 2024 সালে প্লে অফেও খেলে তারা। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অনিশ্চিত এই টপ অর্ডার ব্যাটার। কলকাতার টেস্টে ভারতের প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় ঘাড়ে চোট পান অধিনায়ক শুভমান গিল। আঘাত গুরুতর হওয়ায় ভর্তি করা হয় হাসপাতালে। এবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে শুভমান উঠেছেন টিম হোটেলে, কিন্তু তার দ্বিতীয় টেস্টে খেলা এখনও অনিশ্চিত। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বিবৃতি দেয়নি। চোটের গভীরতা বিবেচনায় সিরিজের দ্বিতীয় টেস্ট মিস করার সম্ভাবনা খুব বেশি ভারতীয় এই অধিনায়কের। এর আগে কলকাতায় ভারত মাত্র 3 দিনে হেরে যায় দক্ষিণ আফ্রিকার কাছে। সিরিজটির দ্বিতীয় টেস্ট গুয়াহাটিতে। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝখানে দুঃসংবাদ নিউজিল্যান্ড শিবিরে। কুচকির ইনজুরিতে সিরিজের বাকি অংশে ড্যারেল মিচেলের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। উইন্ডিজের বিপক্ষে 7 রানের জয়ের ম্যাচে দুর্দান্ত এক ইনিংস খেলেন মিচেল। শুরুর ধাক্কা কাটিয়ে দুর্দান্ত সেঞ্চুরিতে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন এই ব্যাটার। এই ম্যাচে 118 বলে 119 রান করেন মিচেল। ক্রাইস্টচার্চে এই ইনিংস খেলার পরই টান পড়ে তার কুঁচকিতে। স্ক্যান করাতে ক্রাইস্টচার্চেই থাকতে হচ্ছে মিচেলকে। তাকে নিয়ে অনিশ্চয়তা থাকায় নেপিয়ারে দ্বিতীয় ওয়ানডের জন্য স্কোয়াডে ডাকা হয়েছে হেনরি নিকলসকে। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।